আজকে সর্বশেষ বাংলা সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম। যে 4 ব্যক্তির কারণে পতন ঘটে শেখ হাসিনার। কেন পলকের বিরুদ্ধে মামলা নেয়নি ট্রাইব্যুনাল, আবেদন খারিজ। কেন সাকিব আল হাসানের বিরুদ্ধে হত্যা মামলা। বাঁধ খুলে দেওয়ার বিষয়ে যে ব্যাখ্যা দিল ভারত। বন্যা নিয়ে উপদেষ্টাদের যে নির্দেশনা দিলেন ডক্টর ইউনূস। যে কারণে বাংলাদেশকে ক্লায়েন্ট টেস্ট বানিয়ে রাখতে চায় ভারত, সোহেল তাজ। শেখ হাসিনার হাতে সময় আর মাত্র 28 দিন। বিস্তারিত প্রতিবেদনে যাওয়ার আগে অনুরোধ করব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আপনি কোন জেলা থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন তা কমেন্ট করে জানিয়ে দিতে ভুলবেন না। যে 4 ব্যক্তির কারণে পতন ঘটে শেখ হাসিনার। ছাত্র আন্দোলনের মুখে প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে 5ই আগস্ট ভারতে পালিয়ে যান শেখ হাসিনা। তার পতন ও দেশত্যাগের পেছনে 4 জনের একটি চক্র দায়ী। তাদের গ্যাং অফ 4 হিসেবে মন্তব্য করেছেন আওয়ামী লীগের এক নেতা। ওই নেতার বরাত দিয়ে ভারতীয় সংবাদপত্র দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসে বৃহস্পতিবার একটি প্রতিবেদন প্রকাশিত হয়েছে। ওই নেতা বলেছেন 4 জনের ওই চক্রটি শেখ হাসিনাকে দেশের বাস্তব অবস্থা থেকে দূরে সরিয়ে রেখেছিল। প্রতিবেদনে আওয়ামী লীগের আরও কয়েকজন নেতার বক্তব্য রয়েছে। শেখ হাসিনা দেশ ছাড়ার সিদ্ধান্ত তার মন্ত্রিসভার সদস্য এমনকি ঘনিষ্ঠ সহকারীদেরও পুরোপুরি বিস্মিত করেছে বলে জানিয়েছেন আওয়ামী লীগের একাধিক নেতা। তাদের একজন বলেছেন, আমরা টেলিভিশনের খবর থেকে তার দেশত্যাগের খবর জানতে পারি। এরপর থেকে আত্মগোপনে রয়েছে দলটির অনেক নেতাকর্মী। এমন অবস্থায় আওয়ামী লীগের বেশ কয়েকজন নেতার সঙ্গে কথা বলেছে ইন্ডিয়া এক্সপ্রেস। সরকার পতনের পেছনে তাদের মন্তব্য জানিয়েছেন। গ্যাং অফ 4 আখ্যা দেওয়া আওয়ামী লীগের ওই নেতা বলেন, শেখ হাসিনা আমাদের কথা শোনেননি। এই চক্রটি শেখ হাসিনাকে বাস্তব অবস্থা বুঝতে দেয়নি। তার দৃষ্টিতে এই 4 নেতা হলেন শেখ হাসিনার ছেলে সাজিব ওয়াজেদ জয়, বেসরকারি শিল্প বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওয়াবাদুল কাদের ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান। তিনি বলেন, এই 4 জন শেখ হাসিনার পতনের নেতৃত্ব দিয়েছেন। তাদের উপর তার ছিল অন্ধবিশ্বাস। শেখ হাসিনার সহজাত যে রাজনৈতিক প্রজ্ঞা ছিল তা তিনি এদের কারণে হারিয়েছেন। এই নেতার অভিযোগ, শেখ হাসিনা তাদের কথা শোনা বন্ধ করে দিয়েছেন। আওয়ামী লীগের বিগত সরকারের এক মন্ত্রী বলেছেন, 5ই আগস্ট বেলা 3টের দিকে সেনাপ্রধান যখন জাতির উদ্দেশ্যে ভাষণ দিচ্ছিলেন তখন জনগণ টিভিতে তার বক্তব্য শুনছিল। আমরা ঠিক সেই সময় বাড়ি থেকে বের হওয়ার সুযোগ পাই। ধরা পড়লে পরিবার সহ আমাদের জ্যান্ত পুড়িয়ে মারা হতো। প্রতিবেদনে বলা হয়েছে, আওয়ামী লীগের কিছু নেতা জুলাই মাসে শিক্ষার্থী সহ বিক্ষোভকারীদের উপর গুলি চালানোর জন্য অনুতপ্ত হন। 3 থেকে 4 আগস্ট দেশব্যাপী জনগণ যখন রাস্তায় নামে তখন তারাও যোগ দেন। চলতি বছরের জানুয়ারির নির্বাচনে বিএনপিকে অংশ নিতে না দেওয়াকে হাসিনার বড় ভুল বলে মন্তব্য করেন আওয়ামী লীগের কয়েকজন নেতা। একটি সূত্রের বরাত দিয়ে পত্রিকাটি বলছে, লন্ডনের নির্বাসিত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে আওয়ামী লীগের কিছু নেতা মধ্যস্থকারীদের মাধ্যমে যোগাযোগ করেন। নির্বাচনের 1 বছর আগে 2023 সালের জানুয়ারিতে তারেকের সঙ্গে যোগাযোগের প্রস্তাবে সাড়া দেননি শেখ হাসিনা। ইন্ডিয়া এক্সপ্রেসের সঙ্গে কথা বলা নেতারা বিশ্বাস করেন, বাংলাদেশের স্বাধীনতার সংগ্রামে নেতৃত্ব দেওয়া এই দল অস্তিত্বের সংকটে পড়লেও এখনো ঘুরে দাঁড়ানোর ক্ষমতা রাখে। তবে এজন্য এমন লোকেদের সামনের সারির নেতৃত্বে আনতে হবে যাদের সঙ্গে জনগণের যোগাযোগ আছে। প্রিয় ভালোবাসার দর্শক, শেখ হাসিনা হিটলার নাকি উন্নয়নের রূপকার? আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানিয়ে দিন। এদিকে আরেকটি আলোচিত নিউজ হচ্ছে, কেন পলকের বিরুদ্ধে মামলা নেয়নি ট্রাইব্যুনাল, আবেদন খারিজ। ডিজিটাল মাধ্যমে মিথ্যা তথ্য প্রচার ও রাষ্ট্রের ভাবমূর্তি খুনের অভিযোগে সাবেক আইটিসি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলককে বিরুদ্ধে করা মামলা খারিজ করে দিয়েছে আদালত। বৃহস্পতিবার ঢাকা সাইবার ট্রাইব্যুনাল বিচারক AM জুলফিকার হায়াতের আদালতে মোহাম্মদ সুহাগ মল্লিক নামে এক ব্যক্তি বাদী হয়ে মামলার আবেদন করেন। আবেদনবাদী জবানবন্দি গ্রহণ করে আদেশ অপেক্ষমান রেখেছে। পরে মামলা গ্রহণ করার উপাদান না থাকে আদালত তা খারিজের আদেশ দেন। সংশ্লিষ্ট ট্রাইব্যুনালের বেঞ্চ সহকারী জুনিয়েল মিয়া বিষয়টি নিশ্চিত করেন। আবেদনে উল্লেখ করা হয়, গত 17 জুলাই রাত থেকে সারা দেশে মোবাইল ইন্টারনেট ও 18 জুলাই থেকে ব্রডব্যান্ড ইন্টারনেট বন্ধ হয়ে যায়। এতে টানা 5 দিন সব ধরনের ইন্টারনেট বন্ধ থাকে। সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো বন্ধ থাকে 13 দিন। 18 জুলাই আসামি জানান, পরিস্থিতির প্রয়োজনীয়তা ইন্টারনেট বন্ধ করা হয়েছে। পরবর্তীতে তিনি ডাটা সেন্টারে অগ্নিকাণ্ডের কথা বলে নেট বন্ধ হয়েছে বলে জানান গত 13 তারিখ। প্রিয় ভালোবাসার দর্শক, আপনি কোন দলের সমর্থক? আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানিয়ে দিন। অন্যদিকে আরেকটি গুরুত্বপূর্ণ নিউজ হচ্ছে, কেন সাকিব আল হাসানের বিরুদ্ধে হত্যা মামলা। গার্মেন্টস কর্মী রুবেলকে হত্যার নির্দেশদাতা হিসেবে সাবেক সংসদ সদস্য ক্রিকেটার সাকিব আল হাসানের বিরুদ্ধে ঢাকা মহানগর পুলিশের আদাব থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে। বৃহস্পতিবার গার্মেন্টস কর্মী রুবেলের বাবা রফিকুল ইসলাম বাদী হয়ে মামলাটি দায়ের করেছেন। সাকিব আল হাসানকে মামলার 28 নম্বর এজাহার নামেও আসামি করা হয়েছে। মামলায় 28 নম্বর আসামির ঠিকানা লেখা রয়েছে মোহাম্মদ সাকিব আল হাসান, সাবেক সংসদ সদস্য, পিতা মাসরুল রেজা শাহ, সাহাপাড়া, নতুন বাজার, ডাকঘর, মাগুরা।
গার্মেন্টস কর্মী রুবেল হত্যার ঘটনায় মামলার বাকি আসামিরা হলেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওয়াবেদুল কাদের সহ 156 জন। এছাড়া অজ্ঞাত 500 জনকে আসামি করা হয়েছে। মামলায় আসামির তালিকা দল হিসেবে আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, শ্রমিক লীগ, তাঁতি লীগ, কৃষক লীগ, মৎস্যজীবী লীগেরও নাম রয়েছে। ডিএমপির আবাদ থানার পরিদর্শক মোহাম্মদ নজরুল ইসলাম মামলার বিষয়টি নিশ্চিত করেছেন। মামলার এজাহারের অভিযোগ করে বলেন, গত 5ই আগস্ট রুবেল আবাদারের রিংবোরে প্রতিবাদী মিছিলে অংশ নেন। এই সময় আসামিদের প্রত্যক্ষ পরোক্ষ নির্দেশ ও প্রত্যক্ষ মদত থেকে মিছিলে গুলি ছুড়ে বুকে ও পেটে গুলিবিদ্ধ অবস্থায় রুবেলকে হাসপাতালে নিয়ে চিকিৎসারত অবস্থায় 7ই আগস্ট মারা যান। প্রিয় ভালোবাসার দর্শক, আপনি কোন দলকে ক্ষমতায় দেখতে চান? আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানিয়ে দিন। এদিকে আরেকটি আলোচিত খবর হচ্ছে বাঁধ খুলে দেওয়ার বিষয়ে যে ব্যাখ্যা দিল ভারত। আকস্মিক বন্যার কবলে বাংলাদেশের পূর্বাঞ্চল। বন্যায় বাস্তুচ্যুত হয়েছে লাখো মানুষ, অন্তঃসত্ত্বা সহ প্রাণ হারিয়েছেন অন্তত 4 জন। অভিযোগ উঠেছে ভারতের ত্রিপুরা রাজ্যের ডুম্বুরু জলবিদ্যুৎ প্রকল্পের বাঁধ খুলে দেওয়ায় এই আকস্মিক বন্যায়, কিন্তু দেশটির সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে ভিন্ন কথা। বৃহস্পতিবার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে একটি বিবৃতি দেওয়া হয়, যেখানে দাবি করা হয় ডুম্বুরু বাঁধ খুলে দেওয়ায় বাংলাদেশের বন্যা হয়েছে এমন খবর প্রচারে উদ্বিগ্ন নয়াদিল্লি, কারণ এটি সঠিক নয়। বিবৃতিতে বলা হয়, ভারত বাংলাদেশের মধ্যে দিয়ে প্রবাহিত গোমতী নদীর ক্যাচমেন্ট এলাকায় গত কয়েকদিন ধরে এই বছরের সবচেয়ে বেশি বৃষ্টিপাত হয়েছে। বাংলাদেশের বন্যা মূলত বাঁধের নিচের দিকে এই বৃহৎ ক্যাচমেন্টের পানির কারণে। বিবৃতিতে বলা হয়, ডুম্বুরু বাঁধটি বাংলাদেশ ভারত সীমান্ত থেকে বেশ কিছু দূরে অবস্থিত। বাংলাদেশ থেকে এটি 120 কিলোমিটার দূরে উজানে অবস্থিত। এটি একটি কম উচ্চতার বাঁধ যা বিদ্যুৎ উৎপন্ন করে। এখান থেকে বাংলাদেশও 40 মেগাওয়াট বিদ্যুৎ পায়। বাংলাদেশ সীমান্তবর্তী সমগ্র ত্রিপুরা ও পার্শ্ববর্তী জেলাগুলিতেও গত 21 আগস্ট থেকে ভারী বর্ষণ অব্যাহত রয়েছে। ভারী প্রবাহের ক্ষেত্রে বাঁধগুলিতেও স্বয়ংক্রিয় রিলিজ পরিলক্ষিত হচ্ছে। অমরপুর স্টেশন একটি দ্বিপাক্ষিক প্রোটোকলের অংশ, যার অধীনে আমরা বাংলাদেশে বাস্তব সময়ের বন্যার তথ্য প্রেরণ করছি। তথ্য অনুযায়ী 21 আগস্ট ভারতের স্থানীয় সময় দুপুর 3টে পর্যন্ত বাংলাদেশকে ক্রমবর্ধমান বন্যার প্রবণতার ডেটা সরবরাহ করা হয়েছে। এদিন ভারত সময় সন্ধ্যা 6টায় বন্যার কারণে বিদ্যুৎ বিভ্রাট হয়েছে, যার ফলে যোগাযোগের সমস্যা হয়েছে। এদিকে আরেকটি নিউজ হচ্ছে, বন্যা নিয়ে উপদেষ্টাদের যে নির্দেশনা দিলেন ডক্টর ইউনূস। বন্যা পরিস্থিতির বিষয়ে সার্বক্ষণিক খোঁজ খবর রাখছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। এই অবস্থায় উপদেষ্টা পরিষদের সদস্যদের বন্যা কবলিত মানুষের পাশে দাঁড়ানোর নির্দেশ দিয়েছেন তিনি। বৃহস্পতিবার রাষ্ট্র অতিথি ভবন যমুনায় অনুষ্ঠিত ক্যাবিনেট সভায় তিনি এই নির্দেশনা দেন। সন্ধ্যায় প্রধান উপদেষ্টা প্রেস সচিব সাফিকুল আলম ফরেন সার্ভিস একাডেমিতে এক প্রেস ব্রিফিংয়ে এই তথ্য জানিয়েছেন। সাফিকুল আলম বলেন, আজ ক্যাবিনেট বৈঠকে বন্যা পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে এবং ডক্টর ইউনূস উপদেষ্টা পরিষদের সদস্যদের বন্যা কবলিত এলাকা পরিদর্শনের কথা বলেছেন। প্রেস সচিব জানান, 10ই জেলা বন্যা কবলিত হয়েছে এবং সব শেষ হিসেবে 36 লাখ মানুষ বন্যা কবলিত হয়েছে। দুর্গত মানুষের পাশে দাঁড়াতে উপদেষ্টারা এই জেলাগুলো পরিদর্শন করবেন। আবহাওয়া অধিদপ্তরকে উদ্ধৃতি করে শফিকুল আলম জানান, দীর্ঘ সময় ধরে অতিবৃষ্টির কারণে বন্যা পরিস্থিতি সৃষ্টি হয়েছে। এছাড়া বন্যার অন্যতম কারণ হলো নদ নদী ও খালবিল শুকিয়ে যাওয়া। অন্যদিকে আরেকটি খবর হচ্ছে, যে কারণে বাংলাদেশকে ক্লায়েন্ট স্টেট বানিয়ে রাখতে চায় ভারত। সোহেল তাজ। প্রতিবেশী দেশের ওপর আগ্রাসন চালানোর দিক থেকে ভারত ও রাশিয়ার আচরণে বেশ কয়েকটি মিল খুঁজে বের করেছেন বাংলাদেশের সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তানজিম আহমেদ সোহেল তাজ। বৃহস্পতিবার নিজের ভেরিফাইড ফেসবুক পেজে এক পোস্টের মাধ্যমে এমন কয়েকটি মিলের কথা তুলে ধরেন তিনি। বাংলাদেশকে ক্লায়েন্ট স্টেট বানিয়ে রাখতে চায় ভারত বলেও তিনি এই পোস্টে উল্লেখ করেন। সোহেল তাজের দৃষ্টিতে এমন কয়েকটি মিলের জায়গা হলো, রাশিয়া ইউক্রেনের মতো ভারত বাংলাদেশের প্রতিবেশী দেশ। রাশিয়া একটি পরাশক্তি যে নিজের অঞ্চলে আধিপত্য প্রভাব বিস্তার করতে চায়। ভারত একটি আঞ্চলিক পরাশক্তি যে তার নিজের অঞ্চলের আধিপত্য প্রভাব বিস্তার করতে চায়। পুতিনের অনুগত ইয়ানুকোভিচকে ইউক্রেনে অন্ধভাবে সমর্থন দেয় রাশিয়া, একইভাবে ভারত শেখ হাসিনাকে বাংলাদেশে অন্ধভাবে সমর্থন দেয়। রাশিয়া ইউক্রেনকে একটি ক্লায়েন্ট স্টেট বানিয়ে রাখার চেষ্টা করে, ভারত ও বাংলাদেশকে একটি ক্লায়েন্ট স্টেট বানিয়ে রাখার চেষ্টা করে। এদিকে আরেকটি নিউজ হচ্ছে, শেখ হাসিনার হাতে সময় মাত্র আর 28 দিন। ছাত্র জনতার আন্দোলনের মুখে গত 5ই আগস্ট শেখ হাসিনা সরকারের পতন হয় এবং দেশ ত্যাগ করেন তিনি। এরপর থেকে লাল পাসপোর্ট বা কূটনৈতিক পাসপোর্টের ভিত্তিতে ভারতে বৈধভাবে অবস্থান করেছেন সাবেক এই প্রধানমন্ত্রী। এই পাসপোর্টের সুবাদে তিনি অন্তত 1.5 মাস কোনো ভিসা ছাড়াই অনায়াসে ভারতে অবস্থান করতে পারবেন। তবে শেখ হাসিনা সহ ক্ষমতাচ্যুত সরকারের মন্ত্রী, সদস্য, সংসদ বা এমপি এবং বাধ্যতামূলক অবসরে পাঠানো চুক্তি বাতিল হওয়া কর্মকর্তাদের লাল পাসপোর্ট বাতিলের সিদ্ধান্ত নিয়েছেন অন্তর্বর্তী সরকার। এছাড়া পাসপোর্ট অধিদপ্তর তাদের পাসপোর্ট বাতিলের প্রক্রিয়া শুরু করেছে বলে স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে। তবে 85 দিনের আগে লাল পাসপোর্ট বাতিল হলে বিকল্প চিন্তা করতে হবে শেখ হাসিনাকে, একই সঙ্গে ভারতকেও নিয়ে চিন্তা করতে হবে। সেক্ষেত্রে শেখ হাসিনার ভারতে অবস্থান বৈধ বলে গণ্য হবে না। এমন পরিস্থিতিতে কি করবেন বাংলাদেশের সাবেক এই প্রধানমন্ত্রী? ভারত কি তাকে ফেরত পাঠাবে নাকি রাখবেই? চলছে আলোচনা সমালোচনা।
লাল পাসপোর্টকেই সাধারণত বাংলাদেশের রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, মন্ত্রী, এমপি এবং তাদের পরিবারের সদস্যরা লাল পাসপোর্ট পেয়ে থাকেন, যেটিকে কূটনৈতিক পাসপোর্ট বলা হয়। প্রধানমন্ত্রীর উপদেষ্টা, উচ্চতর আদালতের বিচারপতি, পাবলিক বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, সচিব পদমর্যাদার কর্মকর্তারা এবং বিদেশে বাংলাদেশি মিশনের কর্মকর্তারাও এই পাসপোর্ট পান।